আজকে আমাদের আলোচ্য বিষয় ডাবল কলাম ক্যাশবুক। আগের ভিডিওতে আমরা সিঙ্গেল কলাম ক্যাশবুক নিয়ে আলোচনা করেছি। আজকে করব আমরা ডাবল কলাম ক্যাশবুক। কেন আমরা জানি ক্যাশবুক 3 রকমের হয়, সিঙ্গেল কলাম, ডাবল কলাম আর ট্রিপল কলাম। সিঙ্গেল কলাম ক্যাশবুকের ফাংশন কি আমরা জেনেছি, সেটা হচ্ছে ইট রেকর্ডস অনলি ক্যাশ ট্রানজ্যাকশনস, ক্যাশ রিসিটস অ্যান্ড পেমেন্টস সিঙ্গেল কলাম ক্যাশবুকে লিখে রাখা হয়। তাহলে ডাবল কলাম ক্যাশবুকের কি কাজ? ডাবল কলাম ক্যাশবুকের কাজ হচ্ছে ক্যাশ এবং ব্যাংক দুটোরই ট্রানজ্যাকশানস লিখে রাখা। কেন এখনকার দিনে ক্যাশে নগদ লেনদেনের ট্রানজ্যাকশানস বা লেনদেন অনেকাংশে কমে গেছে। এখন চেকের ট্রানজ্যাকশানস কমে গিয়েও এখন ডিজিটাল ট্রানজ্যাকশানস হচ্ছে। সেই জন্যে ডাবল কলাম ক্যাশবুকের গুরুত্ব অত্যন্ত বেশি। তাহলে ডাবল কলাম ক্যাশবুক আমরা কিভাবে করব? এখানে আমরা ক্যাশ ট্রানজ্যাকশানস মানে ক্যাশের রিসিটস অ্যান্ড পেমেন্টস লিখব, এবং ব্যাংকে কি জমা পড়ছে আর ব্যাংক থেকে কি আমি টাকা খরচ করছি সেগুলো সব এখানে লিখে রাখব। তাহলে ক্যাশ অ্যান্ড ব্যাংক বিলংস টু রিয়েল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ আসলে আমরা ক্যাশ কলামের ডাবল কলাম ক্যাশবুকে দুটো কলাম থাকবে, যেহেতু ডাবল কলাম। রিসিট থেকে বাঁ দিকে একটা ক্যাশ কলাম লিখব, একটা লিখব ব্যাংক কলাম, আর ডান দিকে একটা লিখব ক্যাশ কলাম, একটা লিখব ব্যাংক কলাম। যখন ক্যাশ আসবে তখন আমরা ক্যাশের ঘরে বসাবো, আর যখন চেক আসবে তখন আমরা চেকের ঘরে বসাবো। ক্যাশ যখন খরচ করব তখন আমরা ক্যাশের ডান দিকে ক্যাশবুকের ডান দিকে গিয়ে ক্যাশ কলামে খরচটা লিখব, আর যখন চেকে খরচ করব তখন ক্যাশবুকের ডান দিকে গিয়ে ব্যাংক কলামে খরচটা লিখব। এইটা হচ্ছে বেসিক রুলস। তাহলে আমাদের কি হবে? প্রথমে আমরা জানি, আগের দিন আমরা বলেছি যে ক্যাশ কলামে কখনোই জমার চেয়ে খরচ বেশি হতে পারে না। তাহলে ক্যাশ কলামে আইদার ডেবিট ব্যালেন্স থাকবে, মানে ডান দিকটা বাঁ দিকটা বেশি হবে ডান দিকের চেয়ে। তার মানে বছরের শেষে বা মাসের শেষে বা সপ্তাহের শেষে যে যেরকমভাবে ব্যালেন্স করে একটা টাকা থেকে যাবে, সেটাকে আমরা বলি ব্যালেন্স। কিন্তু ব্যাংকে আমার বাঁ দিকও বেশি হতে পারে, ডান দিকও বেশি হতে পারে। কেননা অনেক সময় ব্যাংক তোমার জমার চেয়ে তোমাকে বেশি টাকা খরচ করার অনুমতি দিতে পারে, তাকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট। তাহলে ব্যাংকের কোন দিকের ব্যালেন্স হবে সেটা নির্ভর করছে তোমার ট্রানজ্যাকশানসের ভলিউমের ওপরে বা অ্যামাউন্টের ওপরে। তাহলে বেসিক রুলসগুলো আমরা শিখে নিই। বেসিক রুলসগুলো কি? তোমায় বললো ক্যাশ ইন হ্যান্ড মাসের শেষে ক্যাশ ইন হ্যান্ড এত, ক্যাশ অ্যাট ব্যাংক এত। তার মানে মাসের প্রথমে ক্যাশে এত টাকা আছে আর ব্যাংকে এত টাকা আছে। আমরা সেটাকে কি লিখব? টু ব্যালেন্স বিডি বলে ক্যাশেরটা ক্যাশের ঘরে বসাবো আর ব্যাংকেরটা ব্যাংকের ঘরে বসাবো। এই গেল প্রথম কাজ। এইবারে ট্রানজ্যাকশানস তোমাকে লিখে দেবে। তোমায় বললো রিসিপ্ট ক্যাশ ফ্রম মিস্টার রাম ₹1000। তাহলে ক্যাশ পেয়েছি, আমরা ক্যাশের বাঁ দিকে চলে যাব। কার কাছ থেকে পেয়েছি? টু রাম। আমরা টু রাম পার্টিকুলার্স কলামে লিখব, লিখে ক্যাশ কলামে চলে গিয়ে 1000 টাকাটা বসিয়ে দেবো। তাহলে ক্যাশে 1000 টাকা জমা পড়লো। এইবারে বললো পারচেস গুডস ফর ক্যাশ। আমরা কি করব? পারচেস করা মানে ক্যাশ খরচ হওয়া। তার মানে ডান দিকে চলে যাব, কী জন্যে খরচ করেছি? বাই পারচেসেস অ্যাকাউন্ট, এবং ক্যাশ কলামে লিখব 500 টাকা। এইভাবে আমরা যদি চেক রিসিভ করলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমায় দেখতে হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ, যে চেক সম্বন্ধে পরে কিছু বলা আছে কি না। পরে কি বলা থাকতে পারে? চেকটা পরের দিন ব্যাংকে জমা দিয়েছে, বলা থাকতে পারে চেকটাকে কাউকে দিয়ে দিয়েছে, এন্ডোর্স করেছে, বা বলা থাকতে পারে যে চেকটা, আর যদি কিছুই বলা না থাকে তাহলে ধরে নিতে হবে চেকটা সেদিনকেই ব্যাংকে জমা পড়ে গেছে। তাহলে তোমায় বললো
রিসিভ চেক ফ্রম মিস্টার শ্যাম ₹1,500 3 তারিখে 3 জানুয়ারি। তুমি দেখবে প্রবলেমের শেষ পর্যন্ত গিয়ে যে ওই চেক সম্বন্ধেই ওই প্রবলেমে কিছু বলা নেই আছে কি না। যদি বলা না থাকে আমরা ওই দিনকেই টু শ্যাম বলে ব্যাংকের ঘরেই টাকাটা বসিয়ে দেবো। আর যদি বলে 3 তারিখে রিসিভ চেক ফ্রম রাম আর 5 তারিখের বলে ডিপোজিটেড চেক উইথ ব্যাংক, তার মানে কি 3 তারিখে চেকটা ক্যাশে রাখছে, 5 তারিখে ব্যাংকে পাঠাচ্ছে। তার মানে 3 তারিখে আমরা সরাসরি ব্যাংকে পাঠাতে পারছি না, 3 তারিখে আমরা চেকটা ক্যাশে রাখবো। ক্যাশে কী লিখবো? টু রাম বলে ক্যাশ কলামে 3000 টাকা লিখে রাখবো। এইবারে 5 তারিখে গিয়ে আমাদের ব্যাংকের সাথে একটা লেনদেন হবে, সেটাকে হচ্ছে ব্যাংকে ডিপোজিট হবে, ব্যাংক টাকাটা পাবে আর ক্যাশ থেকে চলে যাবে। এই লেনদেনগুলোকে আমরা বলি কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রির বাংলা হচ্ছে পাল্টা দাখিলা। পাল্টা দাখিলা কেন? দেখো একই দিকে ডেবিট এবং ক্রেডিট একসাথে হয়ে যাচ্ছে, যেটা অন্য কোনো ট্রানজ্যাকশানসে হয় না। যেমন আমরা বললাম রিসিভ ক্যাশ ফ্রম রাম, ক্যাশের দিকটা আমরা ক্যাশের ঘরে লিখলাম, কিন্তু রামের দিকটা আমরা লেজারে গিয়ে রাম অ্যাকাউন্টে বাই ক্যাশ লিখব। কিন্তু এখানে যেহেতু ক্যাশের থেকে টাকা গিয়ে ব্যাংকে জমা পড়ছে, আমরা ব্যাংকে ডেবিট করব আর ক্যাশকে ক্রেডিট করব। এর জন্য আর কোনো আলাদা লেজার অ্যাকাউন্ট আমরা করব না। তাই জন্য কি বলা হয় কন্ট্রা এন্ট্রি, কেন একটা ট্রানজ্যাকশানসকে আমরা একটা বইয়ের দুটো দিকেই দেখতে পাচ্ছি। তাহলে কি হচ্ছে, ব্যাংকে জমা পড়ছে, আমরা ব্যাংকে ডেবিট করব, তাহলে কি লিখব? টু ক্যাশ, ব্যাংকের ঘরে 1500 টাকা। আর ডান দিকে কি লিখব? ক্যাশ থেকে টাকাটা চেকটা চলে যাচ্ছে, তাহলে লিখব বাই ব্যাংক ক্যাশের ঘরে 1500 টাকা। তাহলে ডেবিট ক্রেডিট কমপ্লিট হয়ে গেল, ব্যাংকের টাকাটা বেড়ে গেল, ক্যাশের টাকাটা কমে গেল। ক্লিয়ার? একে আমরা লেজার ফোলিওর ঘরে আমরা লিখে দেবো সি দুদিকে, কেন এর কোনো লেজার পোস্টিং হবে না, তাই এখানে লেখা থাকবে কন্ট্রা বা সংক্ষেপে আমরা লিখি সি। এইবার আমরা ব্যাংক থেকে টাকা তুলতে পারি বিজনেস ইউজের জন্য। তাহলে যদি বলি উইথড্র ₹5,000 ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, তাহলে আমরা কি করব? এখানে কি হচ্ছে, ক্যাশ আসছে, ব্যাংকের টাকা কমে যাচ্ছে। তাহলে ক্যাশের ডেবিট দিকে আমরা গিয়ে কী লিখব? টু ব্যাংক, ক্যাশের ঘরে 5000 টাকা। আর ব্যাংকে গিয়ে কী লিখব? ব্যাংক থেকে টাকা খরচ হচ্ছে, তাহলে বাই ক্যাশ ব্যাংকের কলামে 5000 টাকা। এটাতেও আমরা সিসি দুদিকে লিখব, কারণ এটাতেও ডেবিট ক্রেডিট একই বইতে দুদিকে হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি কন্ট্রা এন্ট্রি। তাহলে এইভাবে চলতে থাকবে। তোমায় বললো পারচেস গুডস অ্যান্ড পেড বাই চেক, তাহলে কি হচ্ছে, তুমি গুডস পারচেস করছো কিন্তু পেমেন্টটা চেকে করছো, তাহলে বাই পারচেসেস লিখবো কোথায়? ডান দিকে, এবং অ্যামাউন্টটা ক্যাশের ঘরে না লিখে ব্যাংকের ঘরে লিখবো, কেন আমার চেক ইস্যু করছে মানে আমার ব্যাংকের টাকা কমে যাচ্ছে। আবার বললো মেশিনারি পারচেসড ফর ক্যাশ, তুমি কি করবে? মেশিনারি পারচেস করছে মানে আমার টাকা খরচ হচ্ছে, তাহলে বাই মেশিনারি বলে আমরা ডান দিকে যাব, কোথায় লিখবো? ক্যাশের ঘরে লিখবো 5000। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছি আমরা রিসিভড চেক ফ্রম মিস্টার শ্যাম ₹3000, এবং পরের দিন সেটাকে বলা হচ্ছে এন্ডোর্স অ্যাবাভ চেক টু মিস্টার মধু। তাহলে শ্যামের কাছ থেকে আমরা 3 তারিখে যে চেকটা পাচ্ছি সেটা আমরা 4 তারিখে মধুকে দিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় এন্ডোর্সমেন্ট অফ চেক। চেকটা আমি নিজের কাছেও রাখছি না, ব্যাংকেও জমা দিচ্ছি না, মধু আমার কাছ থেকে টাকা পায়, মধুকে আমি চেকটা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি করব? যেদিনকে চেকটা পাবো সেদিনকে লিখবো টু শ্যাম, ক্যাশে রাখবো, কেন টাকাটা ব্যাংকে যাবে না। টু ক্যাশ, টু শ্যাম বলে আমরা ক্যাশের ঘরে 3000 টাকা লিখবো। আর পরের দিন ডান দিকে গিয়ে ক্যাশের কলামেই লিখবো বাই মধু 3000 টাকা ক্যাশের কলামে। তাহলে ক্যাশের কলামে 3000 টাকা চেকটা ঢুকলো, আবার ক্যাশের কলাম থেকে ডান দিকে 3000 চেকটা বেরিয়ে গেল। তাহলে ক্যাশ যেমন চেক যেমন 3000 টাকা ঢুকলো, চেক তেমনি 3000 টাকা বেরিয়ে গেল। ক্যাশেও কিছু হলো না, ব্যাংকেও কিছু হলো না, আমি শ্যামের কাছ থেকে টাকাটা পেলাম, আমি মধুকে দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে মোটামুটি ট্রানজ্যাকশানস ডাবল কলাম ক্যাশবুকের। এখানে শুধু খেয়াল রাখতে হবে, বিশেষ তোমার ইম্পর্টেন্স দিতে হবে চেক রিসিভ করা নিয়ে। চেক রিসিভ করলে দেখবে যে চেকটা পাচ্ছ, সেই চেকটা পাওয়ার পরে ওই চেক সম্বন্ধে কিছু বলা হচ্ছে কি না। যদি না বলা হয় তাহলে আমরা সেদিনকেই চেকটাকে ব্যাংক কলামে বসিয়ে দেবো।
আর যদি কিছু বলা থাকে তাহলে অ্যাজ পার ডিরেকশন আমরা কাজ করব। যদি বলে ডিপোজিট করছে তাহলে আমরা কন্ট্রা এন্ট্রি করে চেকটাকে এন্ট্রি করব, একবার ক্যাশে একবার ব্যাংকে। আর যদি বলে এন্ডোর্সমেন্ট করছে তাহলে ক্যাশের ঘরে রেখে ক্যাশের ঘর থেকে আবার তাকে বার করে দেবো। এইবার হচ্ছে ব্যালেন্সিং। ব্যালেন্সিং মানে কি? ব্যালেন্সিং মানে হচ্ছে টু ব্রিং এ ডিফারেন্স বিটুইন দ্য টু সাইডস অফ এন অ্যাকাউন্ট ইন টার্মস অফ ভ্যালু। তার মানে দুটো দিকের যে ভ্যালু আছে তার ডিফারেন্সটাকে আমরা বলি ব্যালেন্স, এবং কাজ করাটাকে বলি ব্যালেন্সিং। তাহলে এই ব্যালেন্সিংটা আবার করতে হবে। আমরা ক্যাশে কলমে সবসময় চোখ বুঝে ডেবিট দিকটা আগে যোগ করব, কেননা ক্যাশে যা টাকা আছে তার চেয়ে বেশি তো আমি খরচ করতে পারি না। সুতরাং ডেবিট দিক কখনোই, ক্রেডিট দিক কখনোই ডেবিট দিকের চেয়ে বেশি হতে পারে না। তাহলে আমরা চোখ বুঝে ক্যাশবুকে ক্যাশ কলামটা যোগ করব, যোগ করে আমরা ক্রেডিট দিকে নিয়ে আসব। এইবার ব্যাংক কলামে কোন দিক যোগ করব সেটা দেখতে হবে, ব্যাংকের ক্রেডিট দিক ভারী না ডেবিট দিক ভারী। যদি ক্রেডিট দিক ভারী হয় তাহলে ক্রেডিট দিকটা আগে যোগ করব, নিয়ে ডেবিট দিক করে আসবো, ডেবিট দিকে আসবো, নিয়ে ডিফারেন্সটা লিখবো টু ব্যালেন্স সিডি। আর ক্যাশ কলামে কি লিখবো ডিফারেন্সটা? বাই ব্যালেন্স সিডি। এই দুটোর অন্তর, এই দুটো ডিফারেন্স হচ্ছে ক্লোজিং ব্যালেন্স অ্যাট ক্যাশ ইন হ্যান্ড অ্যাজ ক্যাশ অ্যাজ ব্যাংক। এটা পরের মাসে গিয়ে আবার টু ব্যালেন্স বিডি বলে ক্যাশের ঘরে চলে আসবে। আর যদি ক্রেডিট ব্যালেন্স হয় ব্যাংকের ঘরে বাই ব্যালেন্স সিডি বলে ওপেনিং ব্যালেন্সটা চলে আসবে। এইগুলো বোর্ডে সরাসরি করে দেখাতে পারলে আরও ভালো হয়। একটু ওয়েট করো, আমি আবার তোমাদের এই অঙ্কগুলো, এই প্রবলেমগুলো নিয়ে হোয়াইট বোর্ডে তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো। তাহলে আজকে এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করো, তোমরা সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত রাখলাম। বাই, গুড বাই, থ্যাংক ইউ।